পাহাড় স্টোরি টাইমে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাবো আহমেদ তন্ময়ের লেখা ডিটেকটিভ থ্রিলার শোভামহল। ঝড়ো একটা বাতাস বয়ে যেতেই গাছপালাগুলো গুঞ্জন করে উঠল। গাড়ির ইঞ্জিনের শব্দটা দ্রুত হারিয়ে যেতেই জাহিদের অদ্ভুত একটা অনুভূতি হলো। কোনো কারণ ছাড়াই ওর শিরদাঁড়া বরাবর ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। ওর কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলছে, এই পাহাড়ে ঘেরা বসতিহীন জঙ্গল ছেড়ে ওরা আর কোনোদিন লোকালয়ে ফিরতে পারবে না। বৃষ্টির বেগের সাথে বাতাসও বাড়ছে। জাহিদ দ্রুত নিজের ব্যাগ তুলে নিল। ওর দেখা দেখে অন্যরাও হাত চালালো। ওরা পুরনো লোহার গেটটা পার হয়ে এলো। পুরনো চত্বরটা বড় বড় ঘাসে ঢাকা। জাহিদ একটা পায়ে চলা পথ দেখতে পেয়ে ওটা ধরে এগোতে শুরু করলো। ও সামনে সামনে হাঁটছে, পিছনে লাইন দিয়ে অন্যরা। মুখটা বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে, জুতা প্যান্ট সব ভেজা। জাহিদ আবছা আলোয় দেখলো ভারী বোঝা হাতে অহনার মুখটা একদম শুকিয়ে গেছে। ওর আগে থমথম করছে। আধারের মাঝে বাড়িটা মুখ তুলে দাঁড়িয়ে আছে। প্রথম নজর দেখেই জাহিদ হতাশ হলো। ছবির সাথে কোনো মিলই নেই। দেখতে খুব সাধারণ একটা পুরনো বাড়ি মনে হচ্ছে। জাহিদ সাবধানে পা ফেলতে লাগলো। প্রচুর ঝোপঝাড় জায়গাটাই, সাপের আঁকড়া হওয়ার কথা। পুরনো শেওলা জড়ানো চড়া বিস্তৃত সিঁড়ি উঠে গেছে বাড়ির দরজা পর্যন্ত। ওরা উঠতে শুরু করলো। বাড়ির সামনের বিশাল বারান্দা জুড়ে নির্দিষ্ট দূরত্ব পর পর বসানো গোলাকার লম্বা পিলারগুলো একদম নিচতলার ছাদ পর্যন্ত উঠে গেছে। ওরা বারান্দার ছাউনিতে উঠে এলো। এখানে বৃষ্টি নেই। ওরা রেইনকোটের মাথার হুড ফেলে দিল। অহনা নিজের ফোন দেখতে দেখতে বলল, জাহিদ সাহেব, আপনার ফোনে নেটওয়ার্ক আছে? না। কিভাবে একটা গাড়ি অ্যারেঞ্জ করা যায় বলুন তো? আমি এখনই ফিরে যাব। এই কাজ আমি করতে পারবো না। এই কোম্পানির কোনো ম্যানেজমেন্টই নেই, একটা মানুষ নেই, কোনো ব্যবস্থা নেই। জঙ্গলের মধ্যে আমাদের পাঠিয়ে দিয়েছে। জাহিদ বলল, এই বৃষ্টির মধ্যে রাতে আর কিছু পাওয়া যাবে না। পথের অবস্থা দেখেছেন? গেলে কাল যেতে হবে। ও এদিক ওদিক দেখতে দেখতে বলল, কেয়ারটেকার লোকটা কই হাওয়া হয়ে গেল। জাহিদ ব্যাগটা রেখে বাড়ির দরজার দিকে এগোলো। বিশাল কাঠের পুরনো দরজাটা আটকানো। জাহিদ দরজার কড়া নাড়ল। মাসুদ পাশে এসে দাঁড়িয়ে টর্চ জ্বালালো। চারদিকটা এখন রাতের মতো অন্ধকার, কেমন গা ছমছমে পরিবেশ। কেউই দূরে রইল না, সবাই কাছাকাছি দাঁড়ানো। ভেতরে কোনো সারা শব্দ নেই। জাহিদ কান পাতল। ভেতরে ও যা শুনতে পেল তা কাউকে বলতে চাইল না। জাহিদ আবার দরজায় কড়া নাড়ল। জোরে জোরে শব্দ হলো, কিন্তু কোনো সাড়া নেই। জাহিদ যে কথাটা গোপন করতে চাচ্ছিল আতিক ওটা বলে ফেলল, আচ্ছা, আমি ভিতরে অদ্ভুত একটা শব্দ শুনছি। অন্য কেউ কি শুনছে? কারো শোনার বাকি নেই। কিন্তু মুখে কেউ কিছু বলল না। সবার মুখের রক্ত সরে গেছে। আতিকই আবার দরজায় কান পেতে বলল, ঘুঙুরের শব্দ। নাচের সময় মেয়েরা যেগুলো পরে, সাথে একটা করুণ গানের সুর। ঠিক সেই সময় বিকট শব্দে বাজ পড়তেই ওরা সবাই কেঁপে উঠল। ঝোপঝাড়ের মধ্যে হারিকেনের আলো চোখে পড়তেই জাহিদ ঘাড় উঁচু করে ওই দিকে তাকালো। বাড়ির অন্য পাশ থেকে ছাতা মাথায় একটা লোক এগিয়ে আসছে, এক হাতে হারিকেন। লোকটা কাছে এসে বলল, স্যাররা চলে এসেছেন? আমি আরও গেটের কাছে বসে আছি আপনাদের অপেক্ষায়। এখন টর্চের আলো দেখতেই এদিকে এগোলাম। জাহিদ দেখলো লোকটা মধ্যবয়সী, বয়স 50-এর উপরে। চোখে মুখে দারিদ্রতার ছাপ। পরনে জীর্ণ একটা শার্ট আর পায়জামা। উনি ছাতাটা মাটিতে নামিয়ে রেখে পকেট থেকে চাবি বের করে দরজার তালার গর্তে ঢুকালো। তালাটা খুলতে খুলতে বলল, স্যারদের পথে হয়তো কষ্ট হয়েছে। আবহাওয়ার অবস্থা খুব খারাপ। শুনলাম একটা নিম্নচাপ নাকি এগিয়ে আসছে। জাহিদও খবরটা শুনেছে, কিন্তু সবাই পিছিয়ে যেতে পারে ভেবে ও কাউকে কথাটা আগে বলেনি। লোকটা তালা খুলে দরজাটা খুলে দিল। ভিতরটায় ঘুটঘুটে অন্ধকার। ওরা ঢুকতেই আর কোনো অদ্ভুত শব্দ কানে এলো না। কেয়ারটেকার লোকটার নাম করিম। জাহিদ বলল, করিম সাহেব, আপনি এখানে থাকেন না? না স্যার, আমার ঘর আপনারা আসার পথে ফেলে এসেছেন। এরকম পরিত্যক্ত বাড়িতে বসবাস করা যায় না। নানা ধরনের সমস্যা। জাহিদ আর সমস্যার কথা জিজ্ঞেস করল না। মাসুদ টর্চের আলো ঘুরিয়ে ঘুরে চারদিকটা দেখছে। টর্চের আলোয় সেই ঘুরোনো বিশাল কাঠের সিঁড়িটা দেখা গেল। মখমলের কার্পেটের আর কিছুই অবশিষ্ট নেই। এখানে সেখানে ইঁদুর ছোটাছুটি করছে।
দেয়ালের পেন্টিংগুলো এই আলোতে কিছুই বোঝা যাচ্ছে না। পুরনো পাথর বিছানো মেঝেটা জায়গায় জায়গায় ভেঙে গেছে। বাইরে বাতাস ভীতিকর শো শো শব্দ তুলছে। করিম সাহেব আবার ভারী দরজাটা লাগিয়ে দিল। ওরা লবিটা পার হয়ে পেছনের গুমোট অন্ধকারের দিকে চলে এলো। এখানে একটা পুরাতন কাঠের দরজা, এটাও তালা দেয়া। করিম সাহেব তালা খুললেন। দরজা খুলতেই একটা সিঁড়িঘর, উপরে সিঁড়ি উঠে গেছে, উঁচু উঁচু এক একটা ধাপ। ওরা সিঁড়ি ভেঙে দোতলায় উঠে এলো। এখান থেকে রেলিং দেয়া টানা বারান্দা, ঘন অন্ধকারে ঢাকা বনটা এখান থেকে চোখে পড়ে। বৃষ্টির ঝাপটার সাথে ঠান্ডা কনকনে বাতাস এসে ওদেরকে কাঁপিয়ে দিয়ে গেল। করিম সাহেব একটা বন্ধ সাদা দরজার সামনে দাঁড়িয়ে বলল, এসে পড়েছি স্যার, এটাই আপনাদের রুম। উনি হাসি মুখে একটা চাবি তালায় ঢুকালো। পুরো অন্ধকারে ঢাকা করিডোরে ওরা গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছিল। দুই পাল্লার দরজা খুলে দুপাশে ছড়িয়ে পড়তেই ওরা নিজেদের জিনিসপত্র নিয়ে ভেতরে ঢুকলো। মাঝারি আকৃতির রুম, জিনিসপত্রে গাদাগাদি হয়ে আছে। মাসুদ চারদিকে টর্চের আলো মেরে দেখতে লাগলো। আতিকও ওর টর্চ বের করেছে, সাথে হারিকেনের আলো। রুমের প্রথমেই পুরনো একটা কাঠের সোফা সেট পাতা, মাঝে একটা টেবিল, মেঝেতে ছোট্ট একটা কার্পেট বিছানো। এক পাশে বুক সেলফ ভর্তি নানা বইপত্র, ও পাশে একটা খাবার টেবিল। খাবার টেবিলের সাথেই একটা কাঠের আলমারিতে থালা বাসন গ্লাস সাজানো। পাশেই ছোট্ট একটা ফ্রিজ, নোনাধারা দেয়ালে নানা পেন্টিং টানানো। কাঠের বন্ধ জানালা দুটো বৃষ্টির পানিতে ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে, ওগুলো বাতাসে কাঁপছে। রুমের ভেতরটায় একটা আরামদায়ক উষ্ণতা। ওরা পায়ের ভেজা জুতো মোজো খুলে রুমের একপাশে রেখে গায়ে রেইনকোট খুলতে লাগলো। করিম সাহেব ওদের দেয়ালের সাথে লাগানো একটা হ্যাঙ্গার দেখিয়ে বলল, স্যার, এখানে রেইনকোটগুলো ঝুলে রাখুন। উনি এগিয়ে এসে ওদের সাহায্য করলো। সবার রেইনকোট হ্যাঙ্গারে ঝুলানো হলে উনি হারিকেনটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, স্যার, আপনারা বসুন, আমি জেনারেটরটা চালিয়ে দিয়ে আসছি। লোকটা বের হয়ে যেতেই জাহিদ অন্যদের দিকে নজর বুলালো। আধা ভেজা অহনা আর নাদিয়া সবাই হেলান দিয়ে পাশাপাশি বসে পড়েছে। অহনার মুখটা কালো হয়ে আছে। অহনার মতো নাদিয়াকেও বিধ্বস্ত লাগছে। মাসুদ ব্যাগ খুলে কি যেন বের করছে। আতিক মুখোমুখি পাতা অপর একটা ডাবল সোফায় বসে ফোন ঘাঁটছে। নিচ থেকে গম গম শব্দে জেনারেটরটা চালু হতেই ঘরে আলো জ্বলে উঠল। বৈদ্যুতিক আলো মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ পরিবর্তন করে ফেলল। করিম সাহেব ফিরে এসে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, স্যার আসুন, আপনাদের ঘরগুলো দেখিয়ে দেই। প্রথমে ফ্রেশ হয়ে তারপর রেস্ট নেবেন। জাহিদ বলল, চলুন। করিম সাহেব না নড়েই বলল, আচ্ছা, এই ঘর থেকেই শুরু করি। এটা হচ্ছে আপনাদের বসার আর খাওয়ার ঘর। আপনাদের জন্য খাবার প্রতিবেলায় আমি নিয়ে আসব। এছাড়া আপনারা চাইলে এখানেও টুকটাক রান্না করা যাবে। এই রুমের পিছনে একটা বারান্দা আছে, ওটাকে এখন রান্নাঘর বানানো হয়েছে। ওখানে তেলের চুলা, সিঙ্কে থালা বাসন ধোয়া, কাটাকাটির ব্যবস্থা আছে। আসুন দেখিয়ে দিচ্ছি। জাহিদ ছোট জায়গাটা দেখে এলো। করিম থালা বাসন রাখার আলমারির নিচের ক্যাবিনেট খুলে বলল, এখানে ছাড়দের জন্য ইনস্ট্যান্ট নুডলস, বিস্কিট, চানাচুর রাখা আছে। ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস, ফল এবং কেক আছে। আমি সব বাজার থেকে এনে রেখেছি। 2 কেস মিনারেল ওয়াটার আছে, আরও লাগলে এনে দেওয়া যাবে। জাহিদ বলল, করিম সাহেব, আমাদের একজন বাবুর্চি দেওয়ার কথা ছিল। করিম সাহেব বলল, ছিল স্যার, কিন্তু শেষ মুহূর্তে আর কাউকে পেলাম না। এই বাড়িতে কেউ সহজে আসতে চায় না। অশিক্ষিত লোকজন নানা কুসংস্কার বিশ্বাস করে, আর এখানে রান্না বান্নারও সমস্যা। তবে আপনাদের খাওয়ায় কোনো সমস্যা হবে না। যা খেতে ইচ্ছে করে আমাকে শুধু বলবেন, আমি সব ব্যবস্থা করব। আচ্ছা, এই রুমে বাথরুম নেই? না, তবে বেডরুম দুটোতেই বাথরুম আছে। বেডরুমগুলো কোথায়? এর পাশের পরপর 2টো রুম স্যার, বাহির থেকে যেতে হবে। আচ্ছা চলুন। টানা বারান্দায় একটা দুর্বল আলো জ্বলছে। ওই আলোয় চারপাশের অন্ধকার যেন আরও চেপে ধরেছে। ওরা সবাই একসাথে বের হলো রুমগুলো দেখতে। বিচ্ছিন্ন রুমে থাকার ব্যবস্থাটা কারোই পছন্দ হয়নি। এত কিছু করতে পেরেছে, ভেতর থেকে দরজা করে দিলেই এসব সমস্যা থাকতো না। করিডোরে বের হতেই গা ছমছম করতে লাগলো। দুপাশেই গুমোট অন্ধকার, তবে সিঁড়িতে একটা অল্প পাওয়ারের আলো জ্বলছে। প্রথম রুমটা করিম সাহেব খুলে দিল। ওরা সবাই ভিতরে ঢুকলো। এই রুমটাও ঠিক আগের রুমের সাইজ।
রুমের অধিকাংশ জায়গায় খালি, মাঝখানে একটা বিশাল আকারের খাট পাতা। তিনজন অনায়াসে ঘুমানো যাবে। খাটের পাশে একটা ড্রেসিং টেবিল, একটা কাপড় রাখার আলমারি, সবই নতুন করে কাঠ দিয়ে বানানো, তবে ডিজাইনে পুরোনো দিনের একটা ছাপ আছে। জানালা ঘেঁষে একটা পড়ার টেবিল আর চেয়ার, বিছানার মাথার কাছে একটা উইন্ডো এসি লাগানো, ফ্যানও আছে। অহনা বলল, বাথরুমটা কোন দিকে? করিম সাহেব এগিয়ে গিয়ে বলল, ম্যাডাম এদিকে। এগুলো সব নতুন করে বানানো। দরজা খুলে উনি পরিষ্কার ঝকঝকে সাদা টাইলস করা বাথরুম দেখিয়ে দিল। হাই কমোড, বেসিন, শাওয়ার, গরম পানির জন্য আলাদা কল সহ সব ব্যবস্থা করা আছে। নতুন সাবান, টিস্যু, শ্যাম্পু, ডিটারজেন্ট সব দেয়া আছে। করিম সাহেব বলল, শক্তিশালী জেনারেটর, এসি, গিজার সব চালাবেন, সমস্যা নেই। তবে দিনের বেলা জরুরি প্রয়োজন ছাড়া জেনারেটর বন্ধ রাখলে ভালো হয়। জেনারেটরটা প্রচুর তেল খায়, এখানে তেল আনাটা একটু ঝামেলার। অহনা অবাক হয়ে বলল, দিনে তো তাহলে গরমে মরে যেতে হবে। না ম্যাডাম, প্রচুর গাছপালা এখানে, সরাসরি রোদ পড়ে না বলে ঘরে খুব একটা গরম লাগে না। দুটো রুমের সাথেই বারান্দা আছে। পাহাড়ের উপর বাড়ি, তাই বারান্দা থেকেও প্রচুর বাতাস পাবেন। শুনছেন বাতাসের গর্জন? অহনা বলল, বারান্দাটা দেখানো যাবে? না ম্যাডাম, এখন ঝড় হচ্ছে, বাতাসের খুব বেগ, কাল সকালে দেখাবো। অহনাকে সন্তুষ্ট মনে হলো না, ও নাক কুচকালো। জাহিদের ব্যাপারটা দেখে মেজাজ খারাপ হলো। এই ননির পুতুল নিয়ে ওদের কপালে দুর্ভোগ আছে। আতিক বলল, গরমে সমস্যা হবে না, আমরা কাজ ভাগ করে ফেলবো। দিনে সব ফিল্ড ওয়ার্ক, রাতে কম্পিউটারের কাজ। সারাক্ষণ জেনারেটরের এই গম গম শব্দের মধ্যে থাকলে এমনিও মাথা খারাপ হয়ে যাবে। জাহিদ অহনাকে কথা বলার সুযোগ না দিয়ে বলল, তাহলে মিস অহনা, আপনি আর নাদিয়া এই রুমটা নিন। ঠিক আছে। অহনা মাথা নাড়ল। আমাদের ব্যাগগুলো আনতে হবে। করিম সাহেব বলল, ম্যাডাম স্যারদের পাশের রুমটা খুলে দিয়ে এসে আমি সব এনে দিচ্ছি। অহনা কিছু বলল না। অপর রুমটাও একই রকম। এরপর আরও 4টে তালাবদ্ধ রুম, ওগুলো পরিত্যক্ত। করিম সাহেব বলল, স্যার এই ঘরগুলো ছিল মেহমানখানা, ও পাশে এমন আরও ঘর আছে, কয়েকটাতে খুব নামকরা বাইজিরাও থাকতো। সাধারণ বাইজি আর রক্ষিতাদের থাকার জায়গা হচ্ছে পিছনের আলাদা ভবনে। জমিদার সাহেবের এটা একটা ব্যবসা ছিল। পয়সাওয়ালারা তাদের বাধা রক্ষিতাদের খরচের বিনিময়ে এখানে রাখতে পারত। তারা মাসে কয়েকবার এই মেহমানখানায় থাকতে আসতেন। তখন রক্ষিতাদের ডেকে এনে এখানে সময় কাটাতেন। ওরা 3জন পুরুষ কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করল না। শুধু আতিক বলল, জমিদার সাহেব রাতে কোন ঘরে থাকতো? কাল দেখাবো স্যার। এলাহি কারবার ছিল, তবে ওদিকটা বন্ধ পড়ে থাকতে থাকতে সব নষ্ট হয়ে গেছে, মাল জিনিসও লুট হয়ে গেছে। জাহিদের রুমটা বুঝিয়ে দিয়েই করিম সাহেব বলল, স্যার আমি ম্যাডাম আর আপনাদের ব্যাগগুলো এনে দিচ্ছি, আপনারা হাত মুখ ধুয়ে নিন। ঠিক 8টায় রাতের খাবার পৌঁছে যাবে। জাহিদ বলল, একটা কথা, আমাদের রুমের চাবিগুলো লাগবে, যেন আমরা বাইরে গেলে লক করে যেতে পারি। করিম সাহেব পকেট থেকে একটা চাবির সেট বের করে বলল, এখানে 3 রুমের চাবিই আছে, আমি আপনাদের জন্য আলাদা করে রেখেছি। চাবিতে 1, 2, 3 রুম নম্বর দেওয়া আছে। জাহিদ চাবিটা নিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। করিম সাহেব বের হয়ে যেতেই জাহিদ রুমের দিকে নজর দিল। আতিক বিছানায় বসে আছে। মাসুদ বলল, করিম সাহেবকে সাপের কথা জিজ্ঞেস করা হয়নি। যে বন জঙ্গল, তাতে তো সাপে ভর্তি থাকার কথা। ভাই বিছানাটা তো বড়ই, 3জন আরামসে ঘুমানো যাবে, যদি আপনাদের আপত্তি না থাকে আর কি। আতিক বলল, ভাই আমার কোনো আপত্তি নাই। সত্যি কথা বলতে শহরে বসে যতই সাহস দেখায় না কেন, এখানে এসে কোনো কারণ ছাড়াই গা ছমছম করছে। মাসুদ বলল, আমারও একই অবস্থা, বাতাসের শো শো শব্দ শুনেই তো কলিজা কাঁপছে। আতিকের হঠাৎ মনে পড়ল। ও বলল, ভাই করিম সাহেবকে একটু জিজ্ঞেস করেন না, আমরা যে এসে ঘুঙুরের শব্দ শুনলাম, ওটা কিসের শব্দ? মাসুদ বলল, আমার মনে হয় ওটা কবুতরের ডাকের শব্দ। বড় হল রুমে বুনো কবুতরের বাসা আছে, ওরা ডাকছিল। আর সুর? আতিক অবিশ্বাস নিয়ে চোখ করল। মাসুদ নিশ্চিত হয়ে বলল, ওটা বাতাসের শব্দ। হলঘরের কোন ফাঁক থেকে ফোকর দিয়ে হয়তো বাতাস ঢুকেছে, কি জানি। আতিক সন্তুষ্ট হলো না। জাহিদ বলল, তোমাদের মধ্যে ভূতের ভয় আছে কার?
ওরা দুজনেই হাত তুলল। তোমাদের দুজনের কেউই তো বাচ্চা না, এসব বিশ্বাস করে বসে আছো? আতিক বলল, ভাই, সারা পৃথিবীর প্রতি আনাচে কানাচে কিছু না কিছু মানুষ ভূত বিশ্বাস করে, এবং এর পরিমাণ অবিশ্বাসীদের থেকে অনেক বেশি। যারা সারা পৃথিবী জুড়ে বসে থাকতে পারে তাদেরকে বিশ্বাস না করার কি আছে? জাহিদ কি বলবে খুঁজে পেল না। আতিক আর মাসুদ জাহিদের পাল্টা যুক্তি শোনার অপেক্ষায় তাকিয়ে আছে।